নমস্কার, আমি মৃণাল আদক, কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন শিক্ষার্থী। আমাদের পাঠ্যক্রমের ইপিসি 3 কোর্সের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিকাম হলো টিচিং উইথ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপ বাই স্টুডেন্ট। আজকে আমার বিষয়বস্তু হলো ক্লাস 8-এর একটি আকর্ষণীয় অধ্যায় বল ও চাপ চ্যাপ্টারের অন্তর্গত উপ-একক ভাষণ, প্লবতা ও আর্কিমিডিসের নীতি। এই শিক্ষণ উপকরণটি তৈরির সময় সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধান করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর অনিকেত সূত্রধর। প্রথম অংশ প্লবতা। তো প্লবতা কি সেটাই আমরা জানব। আচ্ছা, কোনো বস্তুকে যখন একটা বালতির জলে বা গামলার জলে উপর থেকে চাপ দিয়ে ছেড়ে দেওয়া হয় তখন কি হয় তোমরা জানো? সেটা হচ্ছে ওই তরলটা বস্তুটার ওপর এমন একটি বল প্রয়োগ করে, ফলে ওই বস্তুটা তরলের ওপর ভেসে ওঠে। তো এই ধারণাকেই বলা হয় প্লবতা। ভালো করে যদি পাশের চিত্রতে দেখো, ওপর থেকে একটা বস্তুর ওয়েট প্রেসার দেওয়া হচ্ছে বা বল প্রয়োগ করা হচ্ছে, ফলে সেটা নিচের দিকে নেমে আসছে। তারপর ওখানে যে নীল কালারের একটা অ্যারো দেখতে পারছো, সেটা উপরের দিকে ঠেলছে। এই যে নীল কালারের অ্যারোটা উপরের দিকে ঠেলছে, এটাই হচ্ছে প্লবতা। তাহলে এর সংজ্ঞায় যদি আসি, একটা বস্তুকে তরলের মধ্যে উপর থেকে বল প্রয়োগ করে ডুবিয়ে ছেড়ে দিলে ওই বস্তুটার ওপর তরল একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে বা প্রয়োগ করে, একেই বলা হয় প্লবতা। তরলের ঘনত্ব যত বেশি হয়, প্লবতাও কিন্তু তত বেশি হয়। এরপর আসি পরের স্লাইডে। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্লবতা মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1 বস্তুর আয়তন, 2 তরলের ঘনত্ব, আর 3 অভিকর্ষজ ত্বরণ। এখানে আয়তনের উপর কিভাবে নির্ভর করে? যে কোনো বস্তুর যত আয়তন বাড়বে সে তত বেশি জল অপসারিত করবে, ফলে তার প্লবতার মানও কিন্তু তত বাড়বে। ঠিক একইভাবে তরলের ঘনত্ব যত বাড়বে তার প্লবতা বলের পরিমাণও বাড়বে। এখানে একটা এক্সপেরিমেন্ট আছে ডিমের, সেটা আমরা পরে ব্যাখ্যা করব। এরপর আমরা আসি অভিকর্ষ ত্বরণ। কোনো অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান যত বেশি হবে তত প্লবতা বাড়বে, আর যত কম হবে তত কিন্তু অভিকর্ষজ ত্বরণের জন্য প্লবতা বলও কমে যাবে। এরপর আসি পরের স্লাইডে। বিজ্ঞানী পরিচয় আর্কিমিডিস। তো আর্কিমিডিসের নাম আমরা সকলেই কম বেশি শুনেছি। আর্কিমিডিস কে ছিলেন? আর্কিমিডিস ছিলেন সিরাকিউসের একজন বিজ্ঞানী। তো তার একটা সুন্দর গল্প আছে, যেটা কি সিসিলি দ্বীপের সিরাকিউসের রাজা দ্বিতীয় হিওরো এক স্বর্ণকারকে সোনার মুকুট বানাতে দিয়েছিলেন, এবং তিনি যখন ওই মুকুটটা হাতে পান, তার যা ওজন ছিল এবং তার দেয়া যে সোনা ছিল, দুটোর ওজন সমান থাকে। কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ একটা সোনার কাজ করতে গেলে কিছু পরিমাণ সোনা অবশ্যই নষ্ট হবে। তো এখানেই রাজার খটকা লাগে, এবং তিনি মুকুটটার কোনো রকম ক্ষতি না করে পরীক্ষা করতে বললেন আর্কিমিডিসকে, যে তার মধ্যে কোনো খাদ আছে কিনা চেক করার জন্য। তো আর্কিমিডিস মহাশয় তো ভীষণই দ্বন্দ্বে পড়লেন, কিভাবে এটার সলভ করবেন বুঝতে পারছিলেন না। তো হঠাৎ করে একদিন স্নান ঘরে যাওয়ার সময় একদম চৌবাচ্চায় কানায় কানায় জল পূর্ণ ছিল। সেই সময়তে যখন তিনি জলের মধ্যে চাপলেন বা জলের মধ্যে গেলেন, সঙ্গে সঙ্গে জলটা উপচে পড়ল। তখন তার মাথায় একটা ধারণা চলে এলো যে একটা বস্তু যখন জলের মধ্যে দেওয়া হয়, সেটা একই পরিমাণ জলকে অপসারিত করে বা ফেলে দেয়। তো তখন ওই ধারণাটা মাথায় আসতেই তিনি ইউরেকা ইউরেকা বলে চেঁচিয়ে সেই স্নানঘর থেকে বেরিয়ে এসেছিলেন, এবং তিনি নগ্ন অবস্থাতেই ছিলেন। এই ইউরেকা শব্দের অর্থ হলো আই হ্যাভ ফাউন্ড ইট, মানে আমি পেয়েছি। তো এই ছিল আর্কিমিডিসের একটি গল্প। তো পরবর্তী পর্যায়ে চলে আসি, আর্কিমিডিসের নীতি। এখানে যদি ভালো করে লক্ষ্য করা যায়, পাশের চিত্রে একটা বস্তু তরলের মধ্যে আসার ফলে পাশের তরল থেকে কিছুটা পরিমাণ তরল দ্বিতীয় পাত্রে চলে গেল। তো এখান থেকে আমরা বলতে পারি একটা বস্তুকে
কিছুটা পরিমাণ বা সম্পূর্ণ পরিমাণ যদি তরলের মধ্যে ডোবানো হয় তখন সেই বস্তুটার ওজন কিছুটা পরিমাণ কমে যায়। আর যে পরিমাণ ওজন ওই বস্তুটার কমছে ঠিক তত পরিমাণ জলই কিন্তু পাশের পাত্রে পড়ছে। তো এটাই ছিল আর্কিমিডিসের নীতি, যে কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে যে পরিমাণ ওজন হ্রাস হয় ওই পরিমাণ ওজন হ্রাস কিন্তু ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তাহলে এখান থেকে মূল দুটি আমরা স্টেটমেন্ট পাই। একটা হচ্ছে ওজনের আপাত হ্রাস সমান অপসারিত তরলের ওজন, আর অপসারিত তরলের ওজনই হলো আসলে প্লবতা বলের পরিমাণ। এরপর আসি কোনো বস্তুর ভাসন বা নিমজ্জনের গাণিতিক শর্তাবলী। একটা বস্তুর ওজন যদি W1 হয় এবং একটা বস্তু ওপর ক্রিয়াশীল প্লবতা বলি W2 হয়, তাহলে প্রথম শর্ত হচ্ছে যদি বস্তুর ওজন প্লবতার থেকে বেশি হয়। তাহলে বস্তুর ওজন যদি প্লবতার থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বস্তুটা ডুবে যাবে, তার কারণ তার ওজন বেশি আর তাকে যে ওপর দিকে ঠেলে রাখবে তার পরিমাণ কম, অর্থাৎ প্লবতা বলের পরিমাণ কম, তাহলে বস্তুটা ডুবে যাবে। একই রকমভাবে এরপর বস্তুটার ওজনের চাইতে তার দ্বারা অপসারিত তরল মানে তাকে যে ওপরের দিকে ঠেলে রাখবে সেটা যদি বেশি হয় তাহলে সেটা উপরে ভেসে থাকবে, সেই জন্য সেই বস্তুটি ভেসে থাকবে। আর কোনো বস্তুর ওজন যদি তার প্লবতা বলের সঙ্গে সমান হয়ে যায় তাহলে বস্তুটি ডুবে ভাসবে, যেমন আমরা উদাহরণগুলো পরে দেখে নিই। এরপর চলে আসি পরের পর্বে, সেটা হচ্ছে পার্ট 1, যেখানে বস্তু ডুবে যাওয়ার ঘটনা ঘটছে। অর্থাৎ যখন বস্তুর ওজন প্লবতা বলের থেকে বেশি হয়ে যায় তখন সেই বস্তুটা ডুবে যায়, যেমন উদাহরণ পাথর বা পেরেক। দ্বিতীয় হচ্ছে বস্তুর ভেসে থাকার ঘটনা, অর্থাৎ যখন বস্তুর ওজন তার চাইতে প্লবতা বল বেশি হবে তখন বস্তুটা ভেসে থাকবে, সেরকম উদাহরণ হচ্ছে জাহাজ বা কাঠের ব্লক। এরপর চলে আসি তৃতীয় উদাহরণ, সেটা কি? সেটা হচ্ছে সাবমেরিন বা মাছ জলে ডুবন্ত অবস্থায় ভাসে, সেক্ষেত্রে মাছের বা সাবমেরিনের ওজন তার প্লবতা বলের সঙ্গে সমান হয়ে যায়। আচ্ছা, এরপর আসি পরের স্লাইডে। লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? এটা একটা বাস্তবিক উদাহরণ, যে মূল ব্যাখ্যাটা হচ্ছে একটা পেরেক, সেই পেরেকটার ওজন সে জলে দেওয়ার পর সে যে পরিমাণ জল অপসারণ করে তার ওজন কিন্তু পেরেকের ওজনের চাইতে কম হয়, সেজন্য পেরেকটার ওজন বেশি হওয়ার কারণে সেটি জলের নিচে চলে যায় বা ডুবে যায়। ঠিক অপরপক্ষে একটা জাহাজ, সেটা এমনভাবে তৈরি করা হয় বা তার আয়তনটা বেশি হয় এবং তার বেশিরভাগ অংশ ফাঁপা থাকে, ফলে সে যে পরিমাণ জল অপসারণ করে তার ওজনের পরিমাণ বা প্লবতা বলের পরিমাণ তার নিজস্ব ওজনের চাইতে বেশি হয়ে যায়, ফলে প্লবতা বল যেহেতু খুব বেশি সেজন্য সেটি ভেসে থাকে। এরপর আসি পরের পয়েন্টে, সেটা হচ্ছে বাস্তবিক পরীক্ষার ঘনত্বের প্রভাব। প্রথমে বলেছিলাম একটা ডিমের পরীক্ষা আছে, সেটা ব্যাখ্যাটা এখন দেওয়া যাবে। সেটা কিরকম? দুটো গ্লাস নিলাম, একটা গ্লাসে সাধারণ জল আর একটা গ্লাসে লবণ জল, এবং যখন সাধারণ গ্লাসে একটা ডিম দিয়ে দেওয়া হবে তখন সেটা জলের নিচে একদম ডুবে যাবে, কিন্তু যে নুন জলের মধ্যে যদি ডিমটা দেওয়া যায় সেই ডিমটা বাস্তবিক ক্ষেত্রে ভাসতে থাকবে। তার একটাই কারণ, কারণ সাধারণ জলের তুলনায় লবণ জলের ঘনত্ব কিন্তু খুব বেশি, সেই জন্য লবণ জলেতে কোনো বস্তু খুব সহজেই ভেসে থাকতে পারে। তার আরো একটি উদাহরণ আছে, সেটা আমরা পরের স্লাইডে আলোচনা করব। এই স্লাইডে যে মূল বিষয়টা দেখানো হয়েছে সেটা হচ্ছে মৃত সমুদ্র বা ডেড সি। কথিত আছে বা বলা হয় যে একটা মানুষ যদি নদীতে ডুব দিতে যায় বা নদীতে ডুবে মরতে চায় তো সে মরতে পারে, কিন্তু একটা সমুদ্রে কিন্তু নয়, আর বিশেষ করে সেটা যদি মৃত সমুদ্র হয়। অর্থাৎ সাধারণ যে সমুদ্র বা নদী থাকে তার তুলনায় প্রায় 10 গুণ লবণ এই মৃত সমুদ্রে থাকে। রাজস্থানের সম্ভার হ্রদ ভারতবর্ষেরই মধ্যে এটা অবস্থিত। তো এই হ্রদটা কিন্তু একটা মৃত সমুদ্র। এখানে যদি কোনো মানুষ মনে করে যে এখানে ডুবে সে মারা যাবে তাহলে কিন্তু সে মরতে পারবে না, তার কারণ এই লবণ জলের ঘনত্ব এতটাই বেশি, অর্থাৎ সেই জলের মধ্যে যদি কোনো একটা মানুষ ডোবার চেষ্টা করে তার
দ্বারা সৃষ্ট প্লবতা বল খুব বেশি হবে সেই মানুষের ওজনের তুলনায়, ফলে সেই মানুষটা অনায়াসেই ভেসে থাকতে পারবে। এমনকি সে যদি একটা খবরের কাগজ নিয়ে যায়, সেই খবরের কাগজ সে ডুবে ডুবেই, অর্থাৎ ভেসে ভেসেই পড়তে পারবে। এটা হচ্ছে মৃত সমুদ্রের রহস্য। তাই কখনোই একটা মানুষ এর মধ্যে ডুবে যেতে পারবে না। আর এখানে যে ইমেজ গুলো আমি ব্যবহার করেছি তার সোর্স গুলো এখানে দেওয়া আছে। আর এখানেই আমি আমার স্লাইড শেষ করলাম। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য।